আসসালামু আলাইকুম। আমি হাসনাইন রাফি, পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে। আমি তোমাদের বায়োলজি ক্লাস নেব। আজকের টপিক হচ্ছে জীববিজ্ঞানের কোষের নিউক্লিয়াস টপিক নিয়ে আজকে আমি তোমাদের ক্লাস নেব। ঠিক আছে? আচ্ছা, মেইনলি পার্ট বিভাজনে আসি আমরা। আমি যেটা আসতেছি সেটা হচ্ছে বায়োলজি। ওকে, বায়োলজিতে আমরা বায়োলজিকে গ্রসলি দুইটা পার্টে ভাগ করি। বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান, জীববিজ্ঞানকে আমরা প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান দুইটা পার্টে গ্রস করে ভাগ করি। তো প্রাণীবিজ্ঞানকে আমাদের বলা হয় হচ্ছে জুওলজি। কি এটা? প্রাণীবিজ্ঞান। এটাকে বলা হচ্ছে জুওলজি। এই যে জুও শব্দটা আসছে জুওস থেকে। জুওস মানে হচ্ছে প্রাণী। ওকে, এবং এই যে লজি শব্দটা আসছে তোমার লজস থেকে। তো জুওস অর্থ হচ্ছে প্রাণী এবং লজস অর্থ হচ্ছে জ্ঞান। তো প্রাণী সম্পর্কিত যে জ্ঞান নিয়ে আমরা যেই বিজ্ঞানের যে শাখায় আলোচনা করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাণী বিজ্ঞান। এরপরে আসবো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানকে গ্রসলি কোনো আলাদা নাম দেয়া হয় না। কি বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানকে ল্যাটিন ভাষায় সম্পূর্ণভাবেই বোটানি বলা হচ্ছে। কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে বোটানি। বোটানি শব্দের অর্থই হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। জীববিজ্ঞানের যখন চর্চা শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে সর্বপ্রথম আলোচনা করতাম। ঠিক আছে? পরে ধীরে ধীরে প্রাণী নিয়ে গবেষণা শুরু হয় এবং প্রাণী নিয়ে আমরা আলোচনা করি। তো উদ্ভিদ বিজ্ঞানের এই শাখাকে বোটানি বলা হচ্ছে এবং প্রাণীবিজ্ঞানের শাখাকে বলতেছি জুওলজি বা জুলজি। তো প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান দুইটা মিলে আমাদের গ্রসলি বায়োলজি বা জীববিজ্ঞান। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের কোষ এবং কোষের ভিতরের নিউক্লিয়াস। ওকে, ঠিক আছে। আমরা এবার আসি তাহলে জীববিজ্ঞানের গ্রসলি আসলে কোষ কি জিনিস। সর্বপ্রথম আমাদেরকে যদি জানতে হয় কোষ, তাহলে আমাদেরকে বুঝতে হবে কোষ আসলে কি জিনিস। কোষ হলো নর্মাল কথাবার্তায় জীবের গাঠনিক এবং কার্যক্রমিক একক। কি একক? আমি দুইটা কথা বলে নিচ্ছি ভাইয়া, আমার কথা বুঝতে অসুবিধা হইতে পারে। আর আরেকটা কথা হচ্ছে আমি খুব দ্রুত কথা বলি। তো গাঠনিক এবং কার্যগত একক। গাঠনিক বলতে কি বোঝাচ্ছে? জীব যে জিনিসটা দিয়ে গঠিত হচ্ছে, জীব সমূহ হয় প্রাণী নয় উদ্ভিদ বা দুইটাই আমাদের যে জিনিসটা নিয়ে গঠিত হচ্ছে সেটাকে আমরা বলি কি? গাঠনিক একক। তারপরে কার্যগত এককটা কি জিনিস? কার্যগত এককটা হচ্ছে এই গঠিত যে হইল দেন এই জিনিসটা দিয়ে কাজ সম্পাদন করছে, এই কাজ সম্পাদনকারী এই জিনিসটাকে বলি আমরা কোষ। তো কোষ সম্পর্কে আমরা জেনে আসছি যা জানার। কোষের ভিতরে কিছু কোষীয় অঙ্গাণু থাকে, এই কোষটাকে আমরা বলি সেল। এই কোষীয় অঙ্গাণুর ভিতরে সর্বপ্রথমে আমাদের থাকে হচ্ছে কোষ প্রাচীর। ওকে, কোষ প্রাচীর থাকে যেটা একটা বাউন্ড মেমব্রেন দিয়ে গঠিত, চারিদিক দিয়ে ঘেরা। এটাকে আমরা বলি কোষের প্রাচীর বা সেল ওয়াল। দেন আমরা আজকে যে টপিকটা আসবো সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। কি ভাইয়া? নিউক্লিয়াস। সত্যি কথা বলতে আজকের টপিক আমাদের নিউক্লিয়াস এবং আমরা নিউক্লিয়াস নিয়ে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তারপরে আমরা ধীরে ধীরে আসবো, ধীরে ধীরে সবকিছু জানবো। ওকে, তাহলে আমরা আজকে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করতে শুরু করি। তাহলে নিউক্লিয়াস কি জিনিস? নিউক্লিয়াস ইজ এ ওয়ার্ড। এটাকে কোষের ব্রেইন বলা হচ্ছে, কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। কেন বলা হচ্ছে ভাইয়া, কি জন্য বলা হচ্ছে, আমরা সবকিছু এখন ধীরে ধীরে আলোচনা করব। ওকে, ওয়ার্ডে আসি আমরা। নিউক্লিয়াস এই ওয়ার্ডটা ইংরেজি ওয়ার্ড। কি ওয়ার্ড? ইংরেজি ওয়ার্ড। এই ওয়ার্ডটার বাংলা মানে হচ্ছে কেন্দ্রিকা। কি ভাইয়া? আমার লেখা খারাপ, বুঝতে একটু অসুবিধা হইতে পারে, বুঝে নিবেন নিজ দায়িত্বে। কেন্দ্রিকা। কেন্দ্রিকা মানে কি? কেন্দ্রে যে অবস্থান করে, কোষের কেন্দ্রে যেই অঙ্গাণু অবস্থান করবে বা কোষীয় অঙ্গাণু অবস্থান করবে তাকে আমরা বলবো কেন্দ্রিকা। বিজ্ঞানের আদি যুগে যখন নিউক্লিয়াস প্রথম আবিষ্কৃত হয় তখন আসলে কোষের ভিতরে এরকমভাবে কেন্দ্রে একটা জিনিস দেখা যাইতো। কি দেখা যাইতো? কেন্দ্রে একটা জিনিস। তখন তো এগুলো তো আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দিয়ে দেখি, আমাদের কাছে তখন এত আধুনিক অনুবীক্ষণ যন্ত্র বা এত আধুনিক মাইক্রোস্কোপ আমাদের কাছে ছিল না। তো আমরা যখন কোষের ভিতরে
দেখি তখন দেখি কোষের মাঝ বরাবর একটা আলাদা অঙ্গাণু দেখা যায়। এই জিনিসটাকে বিজ্ঞানী রবার্ট ব্রাউন নাম দেন হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা দেন 1831 সালে। 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই জিনিসটার নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। তাহলে রবার্ট ব্রাউন 1831 সালে এই জিনিসটার নামকরণ কি করেন? নিউক্লিয়াস। ভাইয়া নিউক্লিয়াস তাহলে কি জিনিস? আচ্ছা আসি, নিউক্লিয়াসকে বললাম আমি কি? ব্রেন সেন্টার অফ আ সেল। কি এটা? ব্রেন সেন্টার অফ এ সেল বা মস্তিষ্ক, কোষের মস্তিষ্ককে বলতেছি নিউক্লিয়াস, কেন্দ্রিকা। এই জিনিসটা নিউক্লিয়াসটা আসি আমরা, এটা কোষের মাঝ বরাবর থাকবে। এটাকে রবার্ট ব্রাউন 1831 সালে আবিষ্কার করে। এটা কোষের, এইটা যদি একটা সেল হয় তাহলে প্রথম যখন আবিষ্কার করে এই জিনিসটা উনি আবিষ্কার করে কোথায়? কোষের মাঝ বরাবর। এবং এটা একটা দ্বিস্তরী পর্দা বিশিষ্ট অঙ্গাণু। দ্বিস্তরী মানে কি লিখে দিই, এটাকে বলছি আমরা দ্বিস্তরী পর্দা বিশিষ্ট অঙ্গাণু। মানে এই নিউক্লিয়াসটা মেমব্রেন বাউন্ডেড, এই নিউক্লিয়াসটা দুইটা পর্দা দ্বারা আবৃত। ভাইয়া হ্যাঁ ওকে ঠিক আছে, এটা দ্বিস্তরী পর্দা বিশিষ্ট এবং এটা কি? কেন্দ্রিকা। আচ্ছা আমি যে পড়াইতেছি ভাইয়ারা একটু করে মনোযোগ দিবেন। আর এটা অবশ্যই আমি বই থেকে পড়াচ্ছি, অবশ্যই আমি মানে ওহিপ্রাপ্ত কোনো জ্ঞান থেকে পড়াচ্ছি না, এগুলা বই আছে, বই থেকে পড়লে আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে কেন্দ্রিকা এবং ব্রেন সেন্টার বা মস্তিষ্ক। কি এটা? ব্রেন অফ আ সেল। এটা কখন আবিষ্কৃত হয়? 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন এইটা আবিষ্কার করে। কই থেকে? তোমরা অর্কিড ফুলের নাম শুনছো? অর্কিড? না, অনেকে বলবা যে না শুনিনি। আচ্ছা অর্কিড হচ্ছে এক ধরনের ফুল। এটা হচ্ছে লম্বা লম্বা ডাল, মানে কি বলতেছি কাণ্ড, এবং সুন্দর বিস্তৃতি, গোলাপ ফুলের মতন হয়তো বা দেখতে, বাট একটু সাদা হয়, অনেক কালার আকৃতি হয়। তো 1831 সালে এইটা তো একটা পাতাও আছে, ঠিক আছে। তো 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন কি করলেন? এই জায়গাতে একটা কি করলেন? এই অর্কিড, এটাকে বলা হচ্ছে রাসনা উদ্ভিদ। কি বলি আমরা? অর্কিড বা রাসনা উদ্ভিদের পত্রমূল, পাতার মূলের যে কোষ ছিল, কোষটাকে উনি পর্যবেক্ষণ করলেন এবং উনি সেই জায়গায় দেখলেন কি? এই ধরনের একটা গোলীয় অঙ্গাণু, এটার নাম দিলেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দটা কই থেকে আসছে? শোনো, নিউক্লিয়াস শব্দটা আমরা এখন নিউক্লিয়াস বলছি, বাট তখন প্রথম যখন দেখা গেছিল নিউক্লিয়াসটা আসছে হচ্ছে ল্যাটিন শব্দ নাক্স থেকে। কই থেকে ভাইয়া? ল্যাটিন শব্দ নাক্স। এই নাক্স মানে হচ্ছে নাট। নাট মানে কি? বাদাম। তো আসলে আচ্ছা বাদামের সাথে নিউক্লিয়াসের কি সম্পর্ক? আজব তো কথা হলো এটা কোনো। যখন আমরা এই যে কোষের ভিতরে পর্যবেক্ষণ করি তখন এই মাঝখানে ওই যে বিজ্ঞানী রবার্ট ব্রাউন উনি দেখছিলেন কি? এটা একটা বাদামের দুইটা জিনিস দেখছে, মানে বাদামের তো দুইটা ইয়ে থাকে, ফল থাকে। তো এটাকে দেখে উনি বাদামের ফল মনে করছিল। তো উনি তো বিজ্ঞানী, উনি যখন আবিষ্কার করছে উনি যা বলবেন তাই মানতে হবে, তোমাকে মেনে নিতে হবে। তারপরে তুমি যদি না মানো দেন তুমি তোমাকে কিছু বলবা যে না এটা বাদাম না, এটা অন্য কিছু, যে তোমার প্রমাণে তুমি দেবা। তো এটাকে কি নাম দিলেন? নাক্স বা নাট থেকে বাদাম বা বাদাম দেখে বললেন। পরবর্তীতে আমরা দেখলাম যে নিউক্লিয়াসটা অনেক সময় কেন্দ্রে থাকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বললাম নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। নিউক্লিয়াসটা কিন্তু কি শব্দ? ইংরেজি শব্দ। বাট এই যে নাক্স, এই নাক্স শব্দটা কি? ল্যাটিন শব্দ। আচ্ছা এবার যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস তো কই থাকে? কোষের অভ্যন্তরে থাকে। কোথায় থাকে ভাইয়া? কোষের অভ্যন্তরে থাকে। প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস থাকবে। কয়টা করে নিউক্লিয়াস থাকবে? একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকবে। একটার বেশি দুইটা থাকলে সেটার আলাদা ইয়ে হবে। একটাই নিউক্লিয়াস থাকবে। আবার কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকবে না। আবার কোনো কোনো কোষে দুই বা ততোধিক নিউক্লিয়াস থাকতে পারে, পারে না? ব্যতিক্রম তো মানুষ, মানে সবকিছুরই ব্যতিক্রম থাকে, থাকে না? তো ইন জেনারেল প্রতিটা কোষে একটা করে নিউক্লিয়াস থাকবে। সেই সব কোষসমূহ হচ্ছে প্রকৃত কোষ। কি কোষ ভাইয়া?
প্রকৃত কোষ। আর আদি কোষ এবং প্রকৃত কোষ কি জিনিস? প্রকৃত কোষ হলো সুগঠিত নিউক্লিয়াস সমূহ যেই সব কোষের ভিতরে থাকবে, সেটা তাদেরকে আমরা কি বলবো? প্রকৃত কোষী। তাহলে প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকবে একটা। আবার কিছু কিছু কোষে নিউক্লিয়াস থাকবেই না। কি ধরনের কোষে নিউক্লিয়াস থাকবে না? এরকম কিছু কোষ আছে, যেরকম লোহিত রক্তকণিকা। কি ভাইয়া? লোহিত রক্ত কণিকা। তারপরে শিব কোষ, উদ্ভিদের শিব কোষ। এখন জিজ্ঞেস করতে পারো, ভাইয়া শিব কোষ, লোহিত রক্তকণিকা কোষ এগুলা কি? লোহিত রক্তকণিকা, আচ্ছা এগুলো আমরা পরে জানবো, সমস্যা কি? লোহিত রক্তকণিকা রক্তের একটা কোষ, যেটাকে লাল দেখতে হয়, এবং শিব কোষ হচ্ছে উদ্ভিদে থাকে। ঠিক আছে, উদ্ভিদের এটা ভাস্কুলার বান্ডেল, এটা উদ্ভিদের ইয়েকে পরিবহন করে, এটা হচ্ছে শিব কোষ এসব সমূহ। আবার কিছু কিছু কোষে নিউক্লিয়াস 2 বা ততোধিক থাকে। এই সব কোষকে কি বলা হয় জানো? সোয়েনোসাইট বা সিনোসাইট। এই যে সাইট, সাইট আসছে কই থেকে ভাইয়া? সাইট আসছে সেল থেকে। সিনো অর্থ হচ্ছে ততোধিক বা 2 এর অধিক, বুঝছো, বা 1 এর অধিক, মেনলি সিনোসাইট। এইসব কোষগুলোকে বলা হচ্ছে সিনোসাইট, যাদের নিউক্লিয়াস থাকবে 2 এর অধিক। এরকম কি কি ধরনের কোষ আছে? এরকম ধরনের কিছু কোষের নাম বলা আছে, বইয়ে আছে হচ্ছে, সরি আমি স্মার্ট বোর্ডে নতুন, বুঝছো, ভুচেরিয়া নাম শুনতে কেমন লাগতেছে না ভাইয়া? বট্রিডিয়াম। এগুলাও কিছু কিছু শৈবাল ছত্রাকের কোষ বা এরকম টাইপের কোষ আছে, যেগুলোতে 2 বা ততোধিক নিউক্লিয়াস আছে। তাহলে একটা নিউক্লিয়াস থাকলে প্রকৃত কোষ, নিউক্লিয়াস না থাকলে কোনো কোষের এটা তেমন কিছু বলা হয় না, তবুও এটা কোষ। আর 2 বা ততোধিক নিউক্লিয়াস থাকলে এটাকে আমরা কি বলবো? সিনোসাইট। ঠিক আছে, ততোধিক নিউক্লিয়াস থাকলে এই সেলের ভিতরে ততোধিক মানে এটা কি? ততোধিক নিউক্লিয়াস বিশিষ্ট সেল। ভাইয়া ভুল হয়েছে একটু, ততোধিক নিউক্লিয়াস বিশিষ্ট সেল, 2 এর অধিক নিউক্লিয়াস বিশিষ্ট সেলকে আমরা কি বলি? সিনোসাইট কোষ বলি। ঠিক আছে, সিনোসাইট কোষ। আচ্ছা, এবার আসি আমরা নিউক্লিয়াসের কি আকৃতি। এটা তো গেলো নিউক্লিয়াস কোথায় থাকে, কিভাবে থাকে, তাই না? নিউক্লিয়াস থাকে উদ্ভিদ বা প্রাণীর কোষের ভিতরে, তাই না? নিউক্লিয়াস দেখতে কেমন হয় ভাইয়া? আকৃতি কেমন? নিউক্লিয়াসের গঠন কেমন হয় বা আকৃতি কেমন হয়? সাধারণত নিউক্লিয়াস হয় হচ্ছে গোলাকার। কি রকম ভাইয়া? গোলাকার। তবে নিউক্লিয়াস অন্যান্য আকৃতিরও হতে পারে, উপবৃত্তাকার বা ফিউজিফর্ম হতে পারে। গোলাকার হয়, উপবৃত্তাকার হয়, ফিউজিফর্ম হয়। ফিউজিফর্ম কি জিনিস ভাইয়া? এটা তো বুঝলাম না, তাই না? ফিউজিফর্ম হলো ফিউজড হয়ে যাওয়া কোনো কিছু। কি হওয়া? ফিউজড। ফিউজ মানে কি? জোড়া লেগে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া। তো ফিউজিফর্ম হচ্ছে কোনো জায়গায় দেখে মনে হয় নিউক্লিয়াসটা মূলের মতন জোড়া লেগে আছে, 3 দিক 4 দিক থেকে এসে নিউক্লিয়াসটা জোড়া লেগে আছে। আর গোলাকার মানে তো গোলাকার, উপবৃত্তাকার মানে তো বুঝো উপবৃত্তাকার, তাই না? আর ফিউজিফর্ম মানে এমন একটা জায়গা, মানে দেখতে মনে হচ্ছে 3-4 দিক থেকে এসে মানে জোড়া লেগে আছে বা ফিউজড হয়ে আছে, এইটা। আবার থালার মতন আকৃতিও দেখা যায়, থালার মতন চ্যাপ্টা আকৃতি, চ্যাপ্টা হিসেবেও থাকতে পারে নিউক্লিয়াস। ঠিক আছে, এবার আসবো অবস্থান। কোষের মাঝে অবস্থান করে। নিউক্লিয়াস কোথায় অবস্থান করে ভাইয়া? সুন্দর কথাবার্তা। নিউক্লিয়াস কই অবস্থান করে? নিউক্লিয়াস অবস্থান করে কোষের মাঝে। আবার অনেক সময় বড় কোষসমূহের কোণায় অবস্থান করতে পারে নিউক্লিয়াস। কোথায় কোথায় অবস্থান করতে পারে? বড় কোষসমূহের কোণাতেও নিউক্লিয়াস অবস্থান করতে পারে। ঠিক আছে ভাইয়া? চলতেছে ভিডিও। ওকে, এবার আকার এবং আকৃতি।
নিউক্লিয়াসের আকৃতি কেমন হয়, নিউক্লিয়াসের আকার কেমন হয়? আকৃতি তো দেখলাম, তাই না? আকৃতি হয় গোলাকার, উপবৃত্তাকার, ফিউজিফর্ম, সবকিছু আকৃতি হয়। এবং মেনলি আসলে নিউক্লিয়াস কি হয় তোমার 1 মিলিমিটার হয়। কত হয়? 1 মিলিমিটার গোল হয়, বা 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত নিউক্লিয়াসও দেখা যায়। ওকে, এটা 10 থেকে 15% অবস্থান দখল করে। কত? 10 থেকে 15% অবস্থান কোষের দখল করে। একটা কোষ যদি 100% হয় সব মিলায়ে, এর 10 থেকে 15%ই হচ্ছে আমার কি? নিউক্লিয়াস। ঠিক আছে ভাইয়া? এবার আসবো রাসায়নিক গঠন। আচ্ছা শোনো, নিউক্লিয়াস তো হইলো 10 থেকে 15%, তবে স্পার্ম কোষ যেটা থাকে, হ্যাঁ, স্পার্ম কোষের প্রায় 90%ই কি? নিউক্লিয়াস। এটা মনে রাখবা। অন্যান্য কোষের কি ছিল আমাদের হচ্ছে 10 to 15% অফ নিউক্লিয়াস, এবং স্পার্ম কোষের প্রায় 90% অফ নিউক্লিয়াস দিয়ে আর ভরা থাকবে। আচ্ছা ঠিক আছে, রাসায়নিক গঠনে আসি এবার। রাসায়নিক গঠন হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ভাইয়া কি? নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে ভরা থাকে। নিউক্লিক অ্যাসিড কোনগুলা? নিউক্লিক অ্যাসিডের ভিতরে ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম এসবই থাকবে, আর প্রোটিন থাকবে প্রচুর পরিমাণে নিউক্লিয়াসের ভিতরে। তারপরেও লিপিড দিয়ে গঠিত হয়, এনজাইম থাকে, কোএনজাইম থাকে। কি থাকে? এনজাইম, কোএনজাইম, লিপিড। ঠিক আছে, এনজাইম, কোএনজাইম, লিপিড দিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। ওকে, তাহলে নিউক্লিয়াসের আমরা কি কি শিখলাম? আকার আকৃতি শিখলাম, হ্যাঁ, নিউক্লিয়াস কোথায় অবস্থান করে শিখলাম, রাসায়নিক গঠন শিখলাম। এবার আসবো নিউক্লিয়াসের কাজ কি ভাইয়া? এই যে আপনি নিউক্লিয়াস শিখাইলেন, এই নিউক্লিয়াস দিয়ে আমরা কি করব? খাবো নাকি গায়ে মারবো? না ভাইয়া, নিউক্লিয়াসের কিছু স্পেসিফিক কাজ আছে। নিউক্লিয়াস প্রথমে বলছিলাম ব্রেন সেন্টার অফ আ সেল। কি এটা? ব্রেন সেন্টার অফ এ সেল, তার মানে সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করবে। সকল জৈবনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে হচ্ছে কে? নিউক্লিয়াস। সকল জৈবনিক কার্যকলাপ নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করবে। তারপরে নিউক্লিয়াস কি করবে? ক্রোমোজোমের দ্বারা বংশগতি রক্ষা করবে। হ্যাঁ, ওকে। ক্রোমোজোম কি জিনিস ভাইয়া? ক্রোমোজোম হচ্ছে যেসব জিনিসসমূহ আমাদের বংশগতি ধারক এবং বাহক। ক্রোমোজোম এর দ্বারা বংশগতি রক্ষা করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলিও। তারপরে আরএনএ, ডিএনএ তৈরি করবে। কি করবে? আরএনএ, ডিএনএ এগুলা কি করবে? তৈরি করবে। এবং আরএনএ, ডিএনএ কি করবে? অনুলিপন করবে। অনুলিপন কি জিনিস ভাইয়া? অনুলিপন হচ্ছে ফটোকপি করা। কি করা? ফটোকপি। একই রকম জিনিস ফটোকপি করা হচ্ছে অনুলিপন। এবার কাজ গেল কি? সকল জৈবনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে, ক্রোমোজোমের দ্বারা বংশগতি ধারা রক্ষা করবে, ডিএনএ আরএনএ তৈরি করবে, এবং ডিএনএ আরএনএ অনুলিপন করবে। এবার নিউক্লিয়াসের আসবে হচ্ছে কি কি দিয়ে নিউক্লিয়াস তৈরি, বা নিউক্লিয়াসের গঠনে কি কি আছে। ওকে, তাহলে আমরা একটা নিউক্লিয়াস আঁকি। ফার্স্ট অফ অল, নিউক্লিয়াস দেখতে কেমন হয় ভাইয়া? নিউক্লিয়াস একটা গোলাকার ওকে, এটা গেল তোমার নিউক্লিয়াস। আমরা আঁকতেছি। নিউক্লিয়াস কি ভাইয়া? দ্বিস্তরী বিশিষ্ট গোলাকার। ওকে, ঠিক আছে, এইটা নিউক্লিয়ারের পর্দা। আচ্ছা, প্রথমে কি কি থাকবে আমি দেখাই দিই। প্রথমে থাকবে হচ্ছে নিউক্লিয়ার পর্দা।
বা নিউক্লিয়ার এনভেলাপ কি এটা? নিউক্লিয়ার এনভেলাপ। তারপরে থাকবে হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপরে থাকবে নিউক্লিওপ্লাজম। তারপরে কি থাকবে? নিউক্লিয়ার রেটিকুলাম। কি ভাইয়া? রেটিকুলাম। ওকে, এবার আসি, আমি যেটা আঁকছি এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। এনভেলাপ মানে হচ্ছে কি জানো? এনভেলাপ মানে হচ্ছে খাম। এনভেলাপ মানে কি? খাম। তো খাম কি? বাইরের একটা আবরণ। আমরা যখন চিঠিটা ভিতরে ঢোকায় রাখি, চিঠিটার যে আবরণটা থাকে না, এটাকে আমরা বলি খাম। তো নিউক্লিয়ার এনভেলাপ হচ্ছে নিউক্লিয়াসের খাম। কি এটা? নিউক্লিয়াসের খাম বা নিউক্লিয়াসের আবরণ। তো ফার্স্টে আমরা কি আঁকছি? একটা নিউক্লিয়াসের খাম আঁকছি। দেন থাকবে কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের থেকে ছোট একটা অঙ্গাণু। নিউক্লিয়াসের থেকে ছোট একটা দানাদার অঙ্গাণু, যেটা নিউক্লিয়াসের ভিতরে দানা করে থাকে বা একটা অঙ্গ হিসেবে থাকবে। ঠিক আছে, আলাদা একটা দানাদার অঙ্গ। এবার আসবো নিউক্লিওপ্লাজম। এই যে প্লাজম, তোমরা নাম শুনছো? প্লাজমা থেরাপি বা প্লাজমা। প্লাজমা একটা অবস্থা যদিও, বাট প্লাজমা অর্থ হচ্ছে বায়োলজিতে কি? রস। প্লাজমা অর্থ কি? রস। নিউক্লিওপ্লাজম মানে হচ্ছে নিউক্লিয়াসের রস। এই যে নিউক্লিয়াসের ভিতরে যে পানি বা রস, জৈবনিক পদার্থ থাকবে, এইসব সমূহকে আমরা কি বলতেছি? নিউক্লিওপ্লাজম। দেন আসি আমরা কি? নিউক্লিয়ার রেটিকুলাম। ভাইয়া কি আসবো? রেটিকুলাম শব্দের অর্থ হচ্ছে সুতা। কি ভাইয়া? সুতা। তো নিউক্লিয়ার রেটিকুলাম মানে নিউক্লিয়াসের ভিতরে যেসব সুতা থাকবে। ঠিক আছে, নিউক্লিয়াসটা আসলে দেখতে এরকম, বুঝছো? নিউক্লিয়াসের ভিতরে এরকম সুতা থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম যেটাকে বলা হচ্ছে। এটা অনেক বিস্তৃত 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 থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, তাহলে আমাদের কি কি অংশ গিয়ে গেল? আমাদের গেল হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ, ঠিক আছে, তারপরে নিউক্লিওলাস, তারপরে এই সব মিলাই পানিগুলাই হচ্ছে আমাদের আসলে মেনলি নিউক্লিওপ্লাজম, মানে সব পানি টানি মিলায়। আর এগুলা কি? এগুলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এপাশে লিখছি নিউক্লিওলার এনভেলাপ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, এবার আমরা একটা করে করে আসবো। কি করে করে আসবো? একটা করে করে জিনিস সম্পর্কে শিখবো। ওকে, নর্মালি আমরা আসি কোথায়? ঠিক আছে, এগুলা সব মুছে মুছে আমরা একটা করে করে শিখি ভাইয়া। আসেন, আসবো হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। এনভেলাপ মানে আগেই বলছি, এনভেলাপ মানে হচ্ছে কি? খাম। ভাইয়া এনভেলাপ মানে কি? খাম। এটা মেনলি নিউক্লিয়াসের বাইরের যে স্তর আমরা দেখাচ্ছি, এই বাইরের স্তরকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। তাহলে কি বলি বাইরের স্তরকে? আমরা বাইরের স্তরকে বলি নিউক্লিয়ার এনভেলাপ। এই যে যে অংশটা দেখতেছেন, এইটাই হচ্ছে আমাদের কি? নিউক্লিয়ার এনভেলাপ। আবার দেখাচ্ছি, এই যে বাইরের যে কোটিং অংশটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলার এনভেলাপ। এই যে এই জিনিসটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওলাস, নিউক্লিয়াস থেকে ছোট। তারপরে এই যে এর ভিতরে সব রস টস আছে না, এর ভিতরে পুরাটা বা ভিতরে যা যা আছে সব রস, এগুলাকে আমরা কি বলতেছি? নিউক্লিওপ্লাজম, প্লাজমা থেকে রস। আর এই যে সুতা সমূহ, এই যে সুতা দেখতেছি, এগুলাকে আমরা কি বলি? নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, আসছি আমরা কোথায়? আমরা আসছি হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপে। নিউক্লিয়ার এনভেলাপ মেনলি কি দিয়ে তৈরি জানো? ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিড দিয়ে তৈরি। এখানে দেখো, ফসফোলিপিড হচ্ছে ফসফেট। কি এটা? ফসফেট আর লিপিড, এই দুইটা গ্রুপ মিলায়ে ফসফোলিপিড দিয়ে তৈরি আমাদের নিউক্লিয়াস। ওকে, মানে নিউক্লিয়ার এনভেলাপ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি ছিল? নিউক্লিয়ার এনভেলাপ। মেনলি নিউক্লিয়ার এনভেলাপ কি করে? নিউক্লিয়ার এনভেলাপ এই সব যে
জিনিসপত্র আছে না আমাদের, আমাদের এই সকল যে জিনিসপত্র আছে এর ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে, এইসব জিনিসকে কি করে রক্ষা করতেছে, বাইরের আবরণ থেকে আলাদা করে দিয়ে রক্ষা করতেছে। ও এগুলো কি জানো, এগুলো নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র, যদিও এটা আলাদা কোনো পার্ট করে লেখা নেই, তবু পড়ে বলে বোঝানো দেখো, এটাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হচ্ছে। তো এটা কি, এই কোটিংগুলা ফসফোলিপিড দিয়ে তৈরি, ঠিক আছে, ফসফেট এবং লিপিডের বাই লেয়ার, দুইটা লেয়ার দিয়ে তৈরি। এই প্রোটিন, এই লিপিডের অংশগুলা কি করে, ক্যারিয়ার চ্যানেল হিসেবে কাজ করে। এই জিনিসগুলা বাইরের জিনিসকে ভিতরে এবং ভিতরের জিনিসগুলোকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে। মনে করো এর যখন পুষ্টির দরকার, তখন সে বাইরে থেকে পুষ্টি কি করবে, ভিতরে নিয়ে আসবে। আবার যখন তার কাজ করানো দরকার, বাইরে থেকে, ভিতর থেকে বাইরে কি করবে, ইনফরমেশন ট্রান্সফার করবে। এটা হচ্ছে এর কাজ। মেন কাজ হচ্ছে কি, সংযোগ রক্ষা করা। এর কাজ কি, মেন কাজ সংযোগ রক্ষা করা বাইরের সাথে ভিতরের, তারপরে জিনিসপত্রকে ভিতরে যা যা আছে এগুলোকে রক্ষা করা। এরপর আসো কি, নিউক্লিয় প্লাজম। ভাইয়া কি আসো এরপরে, আগেই সব বলে দিছি যদিও, সরি। ওকে, কি ভাইয়া, নিউক্লিয় প্লাজম। এই যে প্লাজম আসছে কই থেকে, প্লাজমা থেকে। প্লাজমা অর্থ কি, রস। আর নিউক্লিয়, এই নিউক্লিয়টা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে। এই সব নিউক্লিয়াসের ভিতরে যে রস থাকে সেগুলোকে আমরা বলতেছি কি, নিউক্লিয় প্লাজম বলতেছি। এটাকে আমরা ক্যারিওলিম্ফও বলি। কি বলি, দেখেন ভাইয়া, ক্যারিওলিম্ফ। কেন ক্যারিওলিম্ফ বলি, এটা হাসনাইন রাফি ভাইয়া শিখাই দিন। আমি কি আমার নাম বলছিলাম প্রথমে ভাইয়া, আমার নাম হচ্ছে হাসনাইন রাফি ভাইয়া, আমি RMC দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছি। কি বলে এটাকে, ক্যারিওলিম্ফ। এই যে লিম্ফ শব্দের অর্থ কিন্তু হচ্ছে এক ধরনের চকচকে দানাদার তরল পদার্থ, ঠিক আছে। লিম্ফ মানে কি, চকচকে দানাদার তরল পদার্থ। আর এই যে ক্যারিও শব্দটা মানে কি জানো, ক্যারিওন থেকে আসছে। কই থেকে আসছে ভাইয়া, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিওন মানে কি, নিউক্লিয়াস। তাহলে ক্যারিওনটা কোথায়, ক্যারিওন হচ্ছে এই ক্যারিওন গ্রিক শব্দ বা ক্যারিওন ল্যাটিন শব্দ, যেটাই বলি না কেন, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস কিন্তু ইংরেজি শব্দ। তো ক্যারিওলিম্ফ মানে নিউক্লিয়াসের ভিতরের যে দানাদার চকচকে তরল পদার্থকে আমরা কি বলবো, ক্যারিওলিম্ফ বলবো, ঠিক আছে। তাহলে ক্যারিওলিম্ফ কোনগুলা ভাইয়া, ক্যারিওলিম্ফ আসলে চোখে দেখা যায় না, ক্যারিওলিম্ফ এখানে দেখতে পাচ্ছ না, এর ভিতরে এগুলো সব পানিতে ভেসে আছে। পানি মানে এনজাইম হাবিজাবিতে ভেসে আছে, এগুলো সবই হচ্ছে ক্যারিওলিম্ফ বা নিউক্লিয় প্লাজম। দেন আমরা আসবো কোথায়, এটা গেল দুইটা জিনিস। তারপরে আসবো তৃতীয় জিনিস, আসবো কোথায়, নিউক্লিওলাস। কোথায় আসবো, নিউক্লিওলাস কি জিনিস, নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের ভিতরেরই ক্ষুদ্র আরেকটা অংশ বা ক্ষুদ্র একটা অঙ্গাণু। এইটাকে কে আবিষ্কার করে, বিজ্ঞানী ফন্টানা। কে ভাই আবিষ্কার করেন, এটা আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী ফন্টানা। এটাকে আবিষ্কার করে এবং এটা দেখতে পান, আসলে আবিষ্কার করেন বলতে নিউক্লিয়াসের ভিতরে আলাদা একটা অঙ্গাণু দেখতে পান হচ্ছে বিজ্ঞানী ফন্টানা। এরপরে বিজ্ঞানী বোম্যান আসেন। বিজ্ঞানী কে, বোম্যান এসে এটার নাম দেন কি, নিউক্লিওলাস। বোম্যান কি করেন, নামকরণ করেন। আর ফন্টানা কি করেন, ফন্টানা টানে টানে আবিষ্কার করেন, ঠিক আছে। এটা দেখতে মনে হচ্ছে ফন্টানা এবং বিজ্ঞানী বোম্যান কি করেন, এটা নামকরণ করেন। এটা আসলে কি, তুমি এই যে আমার চোখে মুখে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিউক্লিওলাস। এই জিনিসটার কাজ কি, নিউক্লিওলাসের কাজ হচ্ছে মেনলি, এটা আসলে একটা মানে কি, ক্রোমাটিন তন্তুর একটা অংশ। কি এটা ক্রোমাটিন তন্তুর একটা দানাদার অংশ। এটা ক্রোমোজোমের যেই জায়গায় লাগবে সেই জায়গাটাকে আমরা কি বলি, স্যাটেলাইট বলি। কি বলবো ভাইয়া, স্যাটেলাইট বা স্যাটেলাইট। এটা কোথায় লাগে, ক্রোমোজোমে লাগে। ক্রোমোজোম দেখতে কেমন হয়, ক্রোমোজোম দেখতে এরকম হয়, দেখছো তোমরা। এই জায়গাতে যদি নিউক্লিওলাস লাগে তাহলে এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট অফ এ ক্রোমোজোম। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম, নিউক্লিওলাস শিখলাম, নিউক্লিওপ্লাজম শিখলাম, নিউক্লিয়ার এনভেলপ শিখলাম। তিনটা জিনিস আমাদের ক্রস, নিউক্লিওলাস, এটা নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার এনভেলপ।
আর থাকে কি নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে নিউক্লিয়াসের সুতা। কি ভাইয়া? নিউক্লিয়াসের সুতাকে আমরা বলতেছি নিউক্লিয়ার রেটিকুলাম। তোমাদের অনেক বেশি বড় ক্লাস হয়ে যাচ্ছে কি? একই জিনিস বারবার বলতেছি এরকম মনে হচ্ছে? আমাকে জানাবা, ওকে? রেটিকুলাম মানে হচ্ছে সুতা। এই যে এইসব সুতা সমূহকে আমরা বলতেছি কি? নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, নিউক্লিয়ার রেটিকুলাম বলতেছি। এর ভিতরে কি আছে? মেনলি আসলে ক্রোমাটিন সমূহ আছে। ক্রোমাটিন সমূহ ফুলজিন রং ধারণ করে। তোমরা গুগল ক্রোমের নাম শুনছো? গুগল ক্রোম। ক্রোম মানে কি? রঙিন। ক্রোম মানে রঙিন। তো এই যে ক্রোম থেকে ক্রোমাটিন মানে হচ্ছে সুতা। রঙিন সুতা ফুলজিন রং ধারণ করে। যখন নিউক্লিয়াসের ভিতরে আমরা ফুলজিন রং দিব, তখন এই ক্রোমাটিন তন্তুসমূহ কি করে? রঙিন রং ধারণ করবে। এই ক্রোম অর্থ হচ্ছে রঙিন। তো এর নাম থেকে দেওয়া হয়েছে, এটাকে নাম বলে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে আসলে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম ভিতরে সব এগুলো আছে ক্রোমাটিন তন্তু। এগুলাকে কি বলি আমরা? ক্রোমাটিন। আর এই ক্রোমাটিন তন্তুসমূহের ভিতরেই তোমার ডিএনএ, আরএনএ এই সব সমূহ থাকবে। ডিএনএ আরএনএ কোথায় থাকবে? ক্রোমাটিন তন্তুর ভিতরে থাকবে। ওকে, এইগুলার কাজ কি? এইগুলার কাজ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করা এবং পরবর্তী বংশতে পরম্পরায় বংশগতি নিয়ে যাওয়া। তো আমাদের এখান থেকে আজকে আমরা কি শিখছি ভাইয়া? আজকে আমরা শিখছি তো অনেক কিছু ভাইয়া। তাহলে কি বলবেন বলেন? আমাদের মেইন কথা ছিল আজকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোথায় থাকে? কোষের অভ্যন্তরে থাকে। ঠিক আছে, কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের গঠন আমরা আঁকা শিখছি। নিউক্লিয়াসের ভিতরে যেই 4টা জিনিসপত্র থাকে আমরা সেইগুলা শিখছি। কি কি ছিল? নিউক্লিয়ার এনভেলাপ, তারপরে নিউক্লিওপ্লাজম, তারপরে নিউক্লিওলাস, অ্যান্ড দেন অ্যাট লাস্ট এসে আমাদের কি ছিল? নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু। মিশিয়ে গেল। যাক, ওকে, আজকের মতো ক্লাস আপাতত এখানে শেষ। ছোট্ট ছোট্ট করে টপিক নিয়ে আসবো। আমি তোমাদের হাসনাইন রাফি ভাইয়া, আজকে মেডিকেল 2য় বর্ষে পড়াশোনা করতেছি। ওকে, থ্যাংক ইউ। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।